সেভেন সিস্টারের উপর আঘাত আনতেই হবে। আঘাত না আনলে তো এরা সোজা হবে না। সেভেন সিস্টারদের বিচ্ছিন্নতাদের বলে দিব যে আওয়ার ল্যান্ড ইজ ফ্রি টু ইউজ, তাহলে কিন্তু ওদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তখন তারা আমাদের সাথে টার্মসে আসবে। আমাদের এই যে পররাষ্ট্রনীতি যে ম্যালিস টু নান, ফ্রেন্ডস টু এভরিওয়ান, এইটাই, এবং আমরা এখন পর্যন্ত লাস্ট 54 বছরে এনশিওর করেছি আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স, অ্যাগ্রেসিভ অপারেশন আমাদের দেশের বাইরে করি নাই। আমরা ভারতকে ভয় পাই না, আল্লাহর কসম, ভারতে আমরা কোনো সময় ভয় পাই না। আমরা ইয়াং জেনারেশন ভাই, আমাদের এক শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারত আমাদের দেশে কোনো কিছু করতে পারবে না। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে ভাই? শুনতে পাচ্ছি, বলুন। উপস্থিত সকল আলোচক বৃন্দ এবং আপনাকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ স্যার কাছে যে আসলে 24-এর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে ক্রমাগতভাবে জামাত বিএনপি তারা জুলাইয়ের পক্ষের শক্তি ছিল, কিন্তু তারা যে নিজের যে দলীয় মানে যে বিশৃঙ্খল কর্মীদের মধ্যে জামাত এবং বিএনপি, এতে করে স্বৈরাচার হাসিনা ফিরে আসার লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ। শাওন। আসসালামু আলাইকুম ভাই, তুমি আছেন মনির ভাই? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি ইউএই থেকে বলতেছি। আসলে দেখেন, ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে শত্রু। এই এর মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শত্রু, আর কারণ হচ্ছে আমাদের তিন পাশে হচ্ছে ভারত। ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদ, কিছু কিছু রাজনীতিবিদদের মনে হয় যে কথাবার্তা শুনলে মনে হয় কি যে ভারত আমাদের যে কোনো সময় অ্যাটাক করবে, এরা ভয় পায়। ভারতের আপনি দেখেন, নেপাল ভারতের গুণা চাই না, নেপালের মতো ছোট্ট ভুটানের মতো ওইখান থেকে তারা জুতা খায় চলে আসে, অথচ আমার এরা সার সার বাবাজি বাবাজি, মানে বুঝে আসে না। আমরা আমরা ভারতকে ভয় পাই না, আল্লাহর কসম, ভারতে আমরা কোনো সময় ভয় পাই না। আমরা ইয়াং জেনারেশন ভাই, আমাদের এক শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারত আমাদের দেশে কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু এরা সার সার করে, সার সার কেন করে আমার বুঝে আসে না। তো আমাদের মুস্তাফিজ স্যার অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলে, আমি তার সবকিছু আমি ফলো করি। তো স্যার, ভারতকে কি আমরা, আমার স্যারের কাছে প্রশ্ন, ভারতকে কি আসলে আমাদের ভয় পেয়ে মানে বাবাজি সার সার করে চলতে হবে, নাকি ভারতের আসলে আমাদের ভারতকে আসলে ইয়া করি না আর কি? তো স্যার আপনি এই ইয়া দিবেন যে আমাদের কি ভারতের সামনে মাথা মতো করতে হবে না করতে হবে না? ওকে, ধন্যবাদ। আচ্ছা, মুস্তাফিজ স্যারের বক্তব্য জবাবটা একটু নিবি, তারপর আমি প্রথম হচ্ছে, আমি মনে করি না ভারতকে আমাদেরকে হুজুর হুজুর করে চলতে হবে। বাট আমাদের যেটা 1971-এর পরেই শেখ মুজিব একটা পররাষ্ট্র নীতি নিয়েছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান। এটা একটা প্রচন্ড রং কনসেপ্ট। এটা যখন আমেরিকান সিভিল ওয়ার হয়, তখন সিভিল ওয়ার যখন শেষ হয়, তখন আব্রাহাম লিঙ্কন এটা করেছিল দুই, মানে যেহেতু দুই দেশ দুই ভাগ হয়েছিল, দুইটাকে এক করার জন্য। কোন দেশেরই পররাষ্ট্রনীতি এই যুগে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান নাই। এটা করেছিল ভারত, আমাদেরকে চাপিয়ে দিয়েছে এই জিনিসটা এমন ভাবে বলে, শুধু এনশিওর করার জন্য যে না আমরা তাদের সাথে কোনো শত্রুতার মধ্যে না যাই। এবং তাদের তো মেইন এম ছিল ভারত থেকে আমাদেরকে, পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়ে দুর্বল করে দেওয়া। সো এই আমাদেরকে ওরা ভালোভাবেই জানে যে এই মুহূর্তে তাদের যে থ্রেট যেটা, সেটা হচ্ছে তারা চেষ্টা করেছে সবসময় যে বাংলাদেশে যে সরকারটা থাকবে তাদেরকে অনুগত রাখতে, এবং আওয়ামী লীগ হচ্ছে তার এক্সট্রিম উদাহরণ। সো আমি মনে করি না যে আমাদের যে মিলিটারি পাওয়ার আছে, আমাদের যে যে ফরেন পলিসি আছে, বা ফরেন পলিসি না, মানে আমাদের যে আমাদের কূটনৈতিক মহলে যে বন্ধু বান্ধব আছে, তাতে আমরা ইচ্ছা করলেই এই জিনিসটাকে ভালোভাবে ফেস করতে পারি। কিভাবে? এই আমাদের এই পররাষ্ট্রনীতি এটাকে মানে ঢেলে সাজাইতে হবে। কি কারণে? মনে করেন যে আমরা যখন ওই যে শান্তি বাহিনী ছিল, বর্তমানে কেএনএফ, এরা কিন্তু ভারতে ট্রেনিং করে এবং এটার প্রমাণ আছে। সো আমরা যদি বলি যে ঠিক আছে, যারা সেভেন সিস্টার, এটা অফিসিয়ালি বলা যাবে না, বাট নর্মালি এগুলো সবসময় ডিল হয় আন্ডার হ্যান্ডে।
আন্ডারহ্যান্ড ডিলিং যদি তাদের একটা মেসেজ পায় যে আমরা জাস্ট সেভেন সিস্টারদের বিচ্ছিন্নদের বলে দিব যে আওয়ার ল্যান্ড ইজ ফ্রি টু ইউজ, তাহলে কিন্তু ওদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, তখন তারা আমাদের সাথে টার্মসে আসবে। আমাদের এই যে পররাষ্ট্র নীতি যে ম্যালিস টু নান ফ্রেন্ডস টু এভরিওয়ান, এইটাই, এবং আমরা এখন পর্যন্ত লাস্ট 54 বছরে এনশিওর করেছি আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যাগ্রেসিভ অপারেশন আমাদের দেশের বাইরে করি নাই। সো ওই বিশ্বাস থেকে তারা ধুমায় আমাদেরকে, শান্তি বাহিনীদেরকে তাদের মিলিটারি ট্রেনিং দেহরাদুনে অফিসার্স মিলিটারি ট্রেনিং এ করাইছে, সৈনিকদেরকে ট্রেনিং করাইছে, বর্তমানে কেএনএফ কে করাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো অ্যাগ্রেসিভ নেই। আমরা যদি ওই অ্যাগ্রেসিভটা করি তাহলেই তখন তারা বুঝতে পারবে যে আমাদের থেকে তাদের থ্রেটটা বেশি, তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখানে তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই, আমি মনে করি শুধু আমাদের ফরেন পলিসিটাকে চেঞ্জ করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, লুৎফুর রহমান, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে মনির ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বিজ্ঞ আলোচক বিন্দুকে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আমার অন্তর থেকে নির্বাচনী শুভেচ্ছা জানাচ্ছি। যে সুন্দর একটা আলোচনা আপনারা করতেছেন ভারতের বিষয়ে, ভারতের তাদের যে বাংলাদেশে যারা ছিল তাদেরকে নিয়ে গেছে আমাদের এই নির্বাচনকে উপলক্ষ করে। এটা মূলত ভারতের চিরাচরিত নিয়ম। ভারত আমাদের সাথে চিরকাল শত্রুতা করে আসছে, এটা আমরা দেখে যাচ্ছি। তাদের রাষ্ট্রদূতদেরকে এই সময়ে নির্বাচনের সময় নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের দেশের জন্য আসলে একটা অশনি সংকেত। আমাদের দেশের আইন শৃঙ্খলা এতটা খারাপ হয় নাই। বিপ্লবী সরকারের যতটুকু খারাপ হওয়ার কথা, আমাদের দেশে আইন শৃঙ্খলা আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। তারপরেও যেগুলো হচ্ছে এগুলো অনাকাঙ্ক্ষিত, এগুলো আমরা আশা করি না। আল্লাহর রহমতে তারা যতই আমাদের সাথে শত্রুতা করুক, যতই তারা আমাদের সাথে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা নাক গলাক, ইনশাল্লাহ আমরা আশা করি আমরা সবাই ঐক্যজোট আছি, আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব, যেটা ভারত কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহর রহমতে আমাদের এই নির্বাচনে ভারতের রাষ্ট্রদূতদের চলে যাওয়া কোনো প্রভাব পড়বে না, ইনশাল্লাহ তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আশা করি আমরা ঐক্যজোট আছি, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা আমাদের দেশের কোনো ক্ষতি হতে দেব না, আর কোনো ক্ষতি কেউ করুক এটা আমরা চাইবো না। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন থাকলে একটু বলতে। না, আমার প্রশ্ন নেই, আমার কথা এটাই, ইনশাল্লাহ। ওই ফরিদ পাঠান ভাইকে আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্যই ঢুকছিলাম, আজকে আপনার লাইভে ঢুকতাম না। উনি বলছিলেন যে যার ছেলের বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, উনি এই কথাটা বলছিলেন। তো এখন আমার কথা হলো 54 বছর পর্যন্ত, 54-55 বছর পর্যন্ত আমাদেরকে জ্বালাইছে, ভারত জ্বালাইতেছে। আপনি কেন বলবেন এই কথাটা? আমরা তো বেঙ্গুলের ভাষায় ইংরেজিতে বসে রয়েছি। ফরিদ পাঠান ভাই, আমরা তো বেঙ্গুলের ভাষায় ইংরেজিতে বসে রয়েছি। আমরা বেঙ্গুলের যখন ভাষায় ইংরেজি দিব, তখনই তো তাদের চেতন ছুটবো যে বাঙালি পারে। বাঙালি যে পারে না, এটা তো বুঝাইতে হলে তাদেরকে বেঙ্গুলের ভাষায় ইংরেজি দিতে হবে। আমাদের কেউ না কেউ, আমাদের দেশের কেউ না কেউ সেভেন সিস্টারের উপর আঘাত আনতেই হবে। আঘাত না আনলে তো এরা সোজা হবে না। তো আপনি কেন বলবেন এই কথাটা? আপনি তো এই কথাটা বলতে পারেন না। আচ্ছা, জাহাঙ্গীর ভাই, আমি আপনার এই কথাটার উত্তরটা দিই। আপনি একটা দেশের সাথে একটা দেশে যুদ্ধ করতে গেলে আপনার এখানে মিলিটারির আপনার মুস্তাফিজ সাহেব আছেন এখানে, উনিও বুঝতে পারবেন যে কতটুকু লজিস্টিক সাপোর্ট প্রয়োজন পড়ে, কতটুকু আর্থিক স্ট্রং থাকতে হয়, এবং সেই যুদ্ধ আমি কার সাথে করব? ভারতের সাথে করব? তো এখানে ইন্টেলিজেন্সের যুদ্ধ করতে হয়। এখন আর ওই যে যুদ্ধটা যে হয়, সেই যুদ্ধটা কারো কোনো টেরিটোরিয়াল যুদ্ধ হয় না, ফাইন্যান্সিয়াল যুদ্ধটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। এখন আপনি ফাইন্যান্সিয়ালি কাকে কতটুকু আপনি কোলাপস করতে পারবেন, এটা হলো সবচেয়ে বড়। আপনি টেরিটরি নিয়ে এখন ওই তলোয়ার যুদ্ধ হয় না বা বন্দুক যুদ্ধ হয় না। এখন দেখেন এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা হলো, কেউ কাউকে দখল করেছে? দখল করেনি। কি করেছে? একজনে আরেকজনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি ওইটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনি তাই করেন, নীরবে না ফরিদ ভাই, এখানের বিষয়টা হলো যেমন ধরেন
পাকিস্তান থেকে কয়েক গুণ বড় হইলো ভারত। পাকিস্তান সে অনেক গুণ, অনেক শক্তি ভারত। হ্যাঁ, কিন্তু 3 কি গুণ বড় হয়েছে ভারত। গত কয়েক মাস আগে, কি হয়েছে আমরা কি দেখলাম? হ্যাঁ, কি দেখলাম কেউ আমরা? কেউ কি কারো দখল করে নিছে? কেউ কারো দখল করে নেয় নাই। একজনে আরেকজনকে দখল দখল করে নেয় নাই, ঠিক আছে, কিন্তু ভারতের তো একটা উচিত শিক্ষা দিছে। হ্যাঁ, এটা তো আমরা দেখছি, ভারতের তো একটা উচিত শিক্ষা দিছে। বললো যে ওই মণিপুরের যে ঘোষণা করছিল তাকে বললো, তার সাথে দেখা করলো, দেখা করে বললো যে ঠিক আছে আপনাদের তো ইয়াতে আমাদের টেরিটরি আপনারা ইউজ করতে পারেন, আচ্ছা যান বর্ডারে লোক পাঠান, আমরা কিছু হাদিয়া দিয়ে দেবো। কিন্তু কোনো স্টেট অ্যাক্টর কিন্তু করলো না। এইটা করলেই ভারত বুঝতে পারবে যে উই আর সিরিয়াস অ্যাবাউট ইট, এবং তোমরা আমাদের এখানে ডিস্টার্ব করো, আমরা তোমাদের এখানে ডিস্টার্ব করো আনঅফিসিয়ালি। সো এই যে হার্ড মেসেজটা ভারত যদি একবার পায়, তাহলে কিন্তু আমাদের এখানে কেএনএফ আর ঢুকায় না। এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকদিন ধরে লেখালেখি অনলাইনেও বলে আসছে যে নন স্টেট অ্যাক্টর যেটা, সেটা আমাদের ডিজিএফআই করে হচ্ছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। মনে করেন আমার পিছনে এক পার্টি লাইগা আছে জাস্ট আমার এগেইনস্টে প্রোপাগান্ডা দেওয়ার জন্য, আমি তো এগুলোকে ড্যাম কেয়ার করতেছি, বাট তারা লাইগেই আছে। মনে করেন যে তার এই এক্সপেন্ডিচারটা প্লাস হচ্ছে ডিজিএফআই আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল আছে এই অবস্থায়, সে এখন ডিজিএফআই প্রাইম মিনিস্টার প্রধান উপদেষ্টার যে রিপোর্টটা দেয়, ডিজিএফআই প্রতিদিন ওই ব্রিগেডিয়ারকে দিয়ে মিস্টার তারেক রহমানের কাছে রিপোর্ট পাঠায়। এই যে সমস্ত ফালতু জিনিসগুলো, যেগুলোর আমাদের গোয়েন্দা সংস্থার কোনো কাজ না, যেটা করা হচ্ছে দেশের সভরেন্টির জন্য কাজ করা, এই নন মানে এই যে অফিসার গুলাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, এগুলাকে করে কি আমাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। সো আমরা যদি সিরিয়াস হই, সরকার যদি সিরিয়াস হয়, আমরা আসলেই ভারতের সাথে একটা উইন উইন সিচুয়েশনে করতে পারবো। কিন্তু এটা হচ্ছে সরকারের সদিচ্ছা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট।